বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নাতাঞ্জ কমপ্লেক্সে চালানো হামলার পাল্টা জবাব তেহরানের। দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ হামলায় অন্তত ৮৮ জন আহত, কঠিন সন্ধ্যা আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ নেতানিয়াহু। এবার ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ৩০০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা তেহরানের শক্তির প্রতিফলন। ইসরায়েলের F-16 যুদ্ধ বিমানকে শিকারে পরিণত করল তেহরান। এ নিয়ে তৃতীয় ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি IRGC। সামরিক জোটের পথে 4 মুসলিম দেশ, রিয়াদের সম্মেলনে পাকিস্তান, সৌদি, মিশর ও তুরস্কের বৈঠক, নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা। ইরানের পাল্টা পদক্ষেপে এবার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের পরমাণু সংশ্লিষ্ট স্থাপনা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে অবস্থিত সিমন প্যারেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সম্বলিত ভবনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, তবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এই হামলার কয়েক ঘন্টা আগেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ইরান সেই হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে এবং পাল্টা জবাব হিসেবে হুঁশিয়ারি দিয়েছিল। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনায় কোনো অস্বাভাবিক বিকিরণের প্রমাণ মেলেনি এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সংস্থাটি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে। কেউ কারো প্রতি দয়া দেখাচ্ছে না, এইটুকু। হামলার জবাবে চলছে পাল্টা হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতি, এমনকি প্রাণহানির সংখ্যা। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। এই হামলায় অন্তত ৮৮ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এছাড়াও দক্ষিণ ইসরায়েলের আরেক শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে খুব কঠিন এক সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহু এ বার্তা দেন। তিনি জানান, জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করছেন তিনি। এছাড়াও দেশজুড়ে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। আরও বলেন, সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই 3 দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে ৩০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এমন ঘটনার পর তেহরানের সামরিক সক্ষমতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। হামলাটি সফল না হলেও এটি ইঙ্গিত দেয় যে নিজেদের উপর আরোপ করা ২০০০ কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা আর মেনে চলছে না তেহরান। এর ফলে আগের ধারণার চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে ইরান, যা পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। মার্কিন কর্মকর্তারা জানান, এই হামলা থেকে বোঝা যায় যে আমেরিকার যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে বলে মনে করা হতো, সেগুলো আসলে এখন আওতার মধ্যে চলে এসেছে। এই ঘটনাটি রোমানিয়া সহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তাদেরও নতুন করে ভাবাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন,
ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। 2025 সালের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়ন অনুযায়ী তেহরান চাইলে 2035 সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশিয়া মার্কিন সেনা, জাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান হারাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। ইরানের এই আধা সামরিক বাহিনী জানায় মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরায়েলি যুদ্ধ বিমান F-16 প্রতিহত করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায় স্থানীয় সময় রাত 3:45 আক্রমণকারী যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ইন্টারসেপ্ট করে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও জানানো হয় ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধ বিমান সহ 200টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশ সীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় IRGCর বর্ধিত সক্ষমতাকেই প্রদর্শন করে। ইসরায়েলি F-16 প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশ সীমা রক্ষার প্রস্তুতির প্রতিফলন হিসেবে দেখছে বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে তাদের একটি যুদ্ধ বিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সৌদি আরবের রিয়াদে ইসলামী দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথমবারের মতো নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। তুরস্ক গত বছর থেকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি মন্ত্রী এক বিবৃতিতে জানান, এই ধরনের একটি চুক্তি প্রায় 1 বছর ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তি নেটোর গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলোর মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশগুলোর যৌথ প্রচেষ্টা কী ধরনের সুবিধা বয়ে আনতে পারে তাও বৈঠকে বিবেচনা করা হয়। তবে আঙ্কারা বারবার ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে বর্ণনা করলেও বৃহস্পতিবার রিয়াদে অংশগ্রহণকারী দেশগুলোর একটি যৌথ বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলার তীব্র সমালোচনা করা হয়, যেখানে ইসরায়েলের কথা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয় এবং লেবাননে তাদের সম্প্রসারণবাদী নীতির কথা বলা হয়। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শনিবার দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আরাদ, টিমোনা সহ বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালায় IRGC। আর এরপরে ইরানের নতুন সুপ্রিম লিডারকে নিয়ে সুর পাল্টায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেন মোস্তফা খামেনি জীবিত আছেন। গত 28 ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন। তবে এবার মার্কিনীদের বিশ্বাসে পরিবর্তন এসেছে। ইসরায়েলের তাণ্ডব চালানোর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত আছেন বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মোস্তফা খামেনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত নয় ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি ইরানের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে তার একটি ভাষণ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ধারণা করা হচ্ছে যে হামলায় খামেনি নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোস্তফাও আহত হয়েছিলেন। অবশ্য ইরানের তরফ থেকে জানানো হয়েছিল মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, যা প্রাণঘাতী নয়। এদিকে গত 3 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতারা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন। তবে এবছর ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নতুন নেতার পক্ষ থেকে একটি বিবৃতি এবং একটি ছবি প্রকাশ করেছে। যদিও সেই ছবি AI জেনারেট কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স বলেছে, এমন হামলার শিকার হলে তারাও মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। আবারও ইরানে হামলা ইস্যুতে সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ফের ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। তেহরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করে তবে হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে কোন রকম হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দিবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন হুমকি তার একদিন আগে বলা নিজের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যখন তিনি মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা এবং নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছিলেন। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি এমন এক সময় এলো যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন একটি নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তারা এই নৌপথটি দীর্ঘ মাসব্যাপী বন্ধ থাকার আশঙ্কা এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। সিএনএন এর আগের এক প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় উন্মুক্ত করার কোনো সহজ বা স্পষ্ট সমাধান বর্তমানে তাদের হাতে নেই। আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে সৌদি আরব ও ইরান। কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। সাম্প্রতিক হামলার জেরে সৌদি সরকার ইরানের 5 কূটনৈতিককে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন সামরিক উপদূত, তার সহকারী এবং দূতাবাসে আরও 3 কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবেও একাধিক হামলা হয়েছে, যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এই ধরনের হামলা চলতে থাকলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও জানান সাম্প্রতিক ঘটনার পর ইরানের প্রতি আস্থা নষ্ট হয়েছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। দীর্ঘদিনের বিরোধের পর 2023 সালে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করেছিল, কিন্তু নতুন এই উত্তেজনা সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। এর পরপরই একই পথে হাঁটল সৌদি আরব। যুদ্ধের মধ্যে নতুন সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ বাস্তবতায় আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে ভিন্ন বার্তা দিল তেহরান। কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাপানের জন্য ইতিবাচক অবস্থান জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাপান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের অনুমতি দিতে তারা প্রস্তুত। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত কিয়োদো নিউজের একটি সাক্ষাৎকারের অনুলিপি অনুযায়ী এ বিষয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। জাপানে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 93% এই পথ দিয়ে আসে, ফলে প্রণালীটির নিরাপত্তা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিসু মোতেগির সঙ্গে টেলিফোন আলাপেও বিষয়টি গুরুত্ব পায়। মোতেগি জানান বর্তমানে প্রায় 45টি জাপানি জাহাজ পারস্য উপসাগরে আটকে রয়েছে। তিনি বলেন এইসব জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করা জরুরি এবং বাণিজ্য বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। তবে ইরান দাবি করছে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়, কেবল শত্রু দেশগুলোর জাহাজের জন্য সীমাবদ্ধতা রয়েছে। আরাকচি জানান জাপানি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের 4র্থ সপ্তাহে এসে আবারও মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনের বেলায় যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও রাতেই সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। 20 মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না,
প্রতিপক্ষকে যখন প্রায় নিশ্চিহ্ন করা হচ্ছে তখন যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু একই দিনে গভীর রাতে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। মধ্যপ্রাচ্য থেকে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। Our objective was the destruction of Iran's ট্রাম্পের এমন অবস্থান পরিবর্তন নতুন কিছু নয়। এর আগেও তেলের দাম ব্যারেল প্রতি $120 কাছাকাছি গেলে দ্রুত যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে আবার সেই অবস্থান থেকে সরে এসে বলেন, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে তেলের দাম আবার বেড়ে $115 কাছাকাছি ওঠে। Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr. এই পরিস্থিতিতে একদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ গোটানোর কথা বলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। নতুন করে 3টি যুদ্ধ জাহাজ ও প্রায় 2500 মেরিন সেনা পাঠানোর খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এবারের লক্ষ্য হলো হরমুজ প্রণালী আবার খুলে দিতে ইরানকে বাধ্য করা। এছাড়া প্রথমবারের মতো ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিকে লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘাঁটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, যা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইরানের অভিযোগ, পারস্য উপসাগরে বেসামরিক ও ব্যক্তি মালিকানাধীন জাহাজেও যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় 16টি কার্গো জাহাজ ধ্বংস হয়েছে। এদিকে সম্প্রতি ইরানের পাশে থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নওরোজ উপলক্ষে পাঠানো বার্তায় তিনি ইরানকে বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বড় সংকটে ঠেলে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। এবার ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 21 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালানো হবে। এমনকি এই অভিযান শুরু হতে পারে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের মাধ্যমেই। মাত্র একদিন আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে হরমুজ প্রণালী কার্যত অচল। বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বাড়ছে। ইরান অবশ্য নিজেদের অবস্থানে অনড়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমরা কেবল সেই সব দেশের জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছি যারা আমাদের বিরুদ্ধে হামলায় জড়িত। অন্য দেশগুলোর জাহাজ চলাচলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনা এবং পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দক্ষিণ ইসরায়েলে 21 মার্চ দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা চলমান সংঘাতের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, আরাদ শহরে 84 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। এর আগে দিমোনা শহরে আরও 33 জন আহত হন। ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। দিমোনায় ইসরায়েলের একমাত্র পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়, যদিও কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শহরে একটি ভবনে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এদিকে এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সব দিক থেকে প্রতিশোধ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামনে এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি অবকাঠামো।
একদিকে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা, অন্যদিকে কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সে ইরানের পাল্টা হামলা। এই দুই ঘটনায় জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, দক্ষিণ পার্স ও রাস লাফানে কি ঘটেছিল, কেন তা বৈশ্বিকভাবে এত গুরুত্বপূর্ণ? 18 মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানায়, দেশের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র সংলগ্ন প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দেয়। এই উত্তেজনার কয়েক ঘন্টা পরেই কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সে পাল্টা হামলা চালায় ইরান। এতে অন্তত 3টে স্থানে আগুন লাগে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। ইসরায়েল রাগের বশে ওই হামলা চালিয়েছে। প্রকৃত ঘটনা না জেনেই ইরান কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ছিল অন্যায্য এবং অযৌক্তিক। তিনি আরো বলেন, আমি এমন কোনো পরিস্থিতি চাই না যাতে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। যদি ইরান আবার কাতারে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটি এমনভাবে ধ্বংস করবে যা তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে তাদের ধৈর্যেরও সীমা রয়েছে। উপসাগরীয় দেশগুলো একত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর একটি অংশ ইরানের দক্ষিণ পার্স, যা ৯৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ইরান ও কাতারের মধ্যে বিভক্ত। এটি ইরানের উপকূলীয় শহর আসালুয়েহের কাছে অবস্থিত। কাতারের অংশকে নর্থ ফিল্ড এবং ইরানের অংশকে দক্ষিণ পার্স বলা হয়। এই গ্যাস ক্ষেত্রই ইরানের জ্বালানি ব্যবস্থার মূল ভিত্তি। দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০% এখান থেকেই আসে, যা বিদ্যুৎ উৎপাদন ও ঘরবাড়ির জ্বালানির প্রধান উৎস। ইরান এই গ্যাসের একটি অংশ ইরাকে রপ্তানি করে। ফলে এই সরবরাহ বন্ধ হয়ে গেলে প্রতিবেশী দেশগুলোর বিদ্যুৎ খাতেও সরাসরি প্রভাব পড়বে। সাম্প্রতিক উত্তেজনায় ইতোমধ্যেই ইরাক বিদ্যুৎ সংকটে পড়েছে, তবে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ ইরান মূলত নিজের ব্যবহারের জন্যই এই গ্যাস ব্যবহার করে। বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, এটি কাতারের রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এখান থেকে বিশ্বের প্রায় 20% এলএনজি সরবরাহ করা হয়, যা ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে এই স্থাপনায় হামলা চালানো হয়, ফলে এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে কাতারের এলএনজির উপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে এই স্থাপনায় হামলা মানেই বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধাক্কা। উৎপাদন স্বাভাবিক হতে কিছু সময় লাগলে গ্যাসের দাম দীর্ঘদিন বেশি থাকতে পারে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। এই হামলার পর বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপে এলএনজির দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নেদারল্যান্ডসে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘন্টায় $15.33 বেড়ে $78.06 হয়েছে। এর পেছনে বড় কারণ হলো হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।